ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে ইতিহাস গড়ল স্পেন। 14 জুলাই ডালাসের এটিএনটি স্টেডিয়ামে ফেভারিট ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে 2010 সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে উঠল লা রোজা। অন্যদিকে টানা তৃতীয় ফাইনালের স্বপ্ন দেখানো ফ্রান্সের যাত্রা থামল সেমিফাইনালেই। কিন্তু কেন? বিশ্বকাপের সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণ কেন নিষ্প্রভ হয়ে গেল? আজকের ভিডিওতে আমরা পরিসংখ্যান ও কৌশলগত ব্যবচ্ছেদের আলোকে ফ্রান্সের পতনের পেছনের 5টি প্রধান কারণ নিয়ে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফরাসি সাম্রাজ্যের এই আকস্মিক বিপর্যয়ের মূল সূত্রপাত হয়েছিল মাঠের ঠিক মাঝখান থেকে। চলুন প্রথম কারণটি দিয়ে আমাদের বিশ্লেষণ শুরু করি। ফ্রান্সের মিডফিল্ডে ছিল 2 জন, অন্যদিকে স্পেনের মিডফিল্ডে ছিল কার্যত 4 জন। অঙ্কটাই বলে দেয় কে এগিয়ে। ম্যাচের সবচেয়ে বড় কৌশলগত ত্রুটি ছিল ফ্রান্সের মিডফিল্ড সেটআপ। দিদিয়ের দেশম 4-2-3-1 ফরমেশনে খেলালেও মাঝমাঠে ছিলেন মাত্র 2 জন, অরিয়েল চুয়ামেনি ও আদ্রিয়ান রাবিও। অন্যদিকে স্পেন রদ্রি, পেদ্রিও, দানি ওলমো 3 সেন্ট্রাল মিডফিল্ডার নিয়ে খেলায়, সাথে মিকেল ওজারবাল ফলস 9-এর ভূমিকায় নেমে পড়ায় কার্যত মিডফিল্ডে ছিল 4 জন। ফলে মাঝমাঠে ফ্রান্স ছিল 2-4-এ পিছিয়ে। স্প্যানিশ তরই বল দখলে নিয়ে ফ্রান্সের আক্রমণ ভাগে বল পৌঁছাতেই দেয়নি। পরিসংখ্যান বলছে ফ্রান্সের আক্রমণ ভাগে এমবাপ্পে, দেমবেলে, অলিস প্রথম 45 মিনিটে মিলিয়ে প্রতিপক্ষের বক্সে মাত্র 17টি স্পর্শ পেয়েছিল। মাঝমাঠে 2-4, এই অঙ্কেই ফ্রান্সের সেমিফাইনাল বিদায়ের বীজ লুকিয়েছিল। কিন্তু মাঝমাঠের এই বিপর্যয় কি শুধু খেলোয়াড়দের ব্যর্থতা ছিল, নাকি এর পেছনে লুকিয়েছিল ডাগ আউটে থাকা এক কোচের একগুঁয়েমি? স্পেনের মতো দলের বিপক্ষে নিজের স্টাইলেই জিতবে ভেবেছিলেন দেশম, কিন্তু ভুল প্রমাণিত হলো 90 মিনিটে। বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন স্পেনের মিডফিল্ডের আধিপত্য মোকাবেলায় ফ্রান্সকে অতিরিক্ত মিডফিল্ডার নামাতে হবে। কিন্তু দেশম কোনো কৌশলগত পরিবর্তনই আনলেন না। একটি ফরওয়ার্ডকে বসিয়ে 5 মিডফিল্ডার খেলানোর পরিবর্তে তিনি নিজের আক্রমণাত্মক ফরমেশনে অটল থাকলেন। 2024 ইউরো সেমিফাইনাল ও 2025 নেশনস লিগ সেমিফাইনাল টানা 2 বার স্পেনের কাছে হারের পরও ফ্রান্সের প্রয়োজনীয় সংশোধন আনেননি। স্বয়ং দেশম পরে স্বীকার করেছেন, আমরা স্বাভাবিক স্তরের চেয়ে বেশি টেকনিক্যাল ভুল করেছি এবং স্পেন তার পুরো সুযোগ নিয়েছে। অহংকার আর কৌশলগত অনমনীয়তা, দেশমের এই 2 ভুলই ফ্রান্সকে ফাইনালের স্বপ্ন থেকে ছিটকে দিল। কৌশলগত ভুলের পাশাপাশি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল কিছু দুর্ভাগ্যজনক ও অপ্রত্যাশিত মুহূর্ত, যেখানে ফ্রান্সের পরিকল্পনা পুরোপুরি ভেস্তে যায়। 22 মিনিটে পেনাল্টি, 30 মিনিটে সালিবার ইনজুরি, ফ্রান্সের রাত শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। ম্যাচের 22তম মিনিটে লুকাস দিনে ইয়ামালকে পেনাল্টি এরিয়াতে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। মিকেল ওজারবাল সেটি গোলে রূপান্তরিত করেন। এটাই ছিল টুর্নামেন্টে প্রথমবার ফ্রান্স পিছিয়ে পড়া, যা তাদের মানসিক ভিত্তি নড়িয়ে দেয়। তারপর মাত্র 30তম মিনিটে উইলিয়াম সালিবা ইনজুরিতে মাঠ ছাড়তে বাধ্য হন। দেশম বিকল্প হিসেবে ম্যাক্সিস লাক্রোয়াকে নামান, যিনি পুরো টুর্নামেন্টে মাত্র 46 মিনিট খেলেছিলেন। এর ফলে ফ্রান্সের রক্ষণরেখায় সমন্বয়হীনতা প্রকট হয়ে ওঠে, যা স্প্যানিশ ফরওয়ার্ডরা কাজে লাগায়। এক অকাল পেনাল্টি, এক অপ্রস্তুত ইনজুরি, ফ্রান্সের স্বপ্ন ভেঙে গেল মাত্র আধা ঘন্টায়। রক্ষণ আর মাঝমাঠের এই ভাঙনের দিনে ফ্রান্সের সবচেয়ে বড় ভরসা যারা ছিল, সেই তারকা আক্রমণ ভাগের পারফরমেন্স ছিল আরও বেশি লজ্জাজনক। 8 গোল করা এমবাপ্পে নত স্বীকার করলেন স্প্যানিশ ডিফেন্ডারের সামনে, কিন্তু কিভাবে সম্ভব? পুরো ম্যাচে ফ্রান্সের মাত্র 3টি শট অন টার্গেট, যা তাদের পুরো টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল পারফরমেন্স। তাদের প্রত্যাশিত গোল ছিল মাত্র 0.3, যা 1994 সালের পর বিশ্বকাপ সেমিফাইনালে কোনো দলের সর্বনিম্ন। এমবাপ্পে, দেমবেলে ও অলিস, যারা আগের 6 ম্যাচে 13 গোল ও 10 অ্যাসিস্ট করেছিলেন, এই ম্যাচে মিলিয়ে মাত্র 5টি শট নেন, যা এক্সজি ছিল 0.15। সবচেয়ে চমকে দেওয়ার পরিসংখ্যানটি হলো অলিস ও এমবাপ্পে প্রথমার্ধে একটি পাস ও পারস্পরিক বিনিময় করতে পারেননি। স্পেনের ডিফেন্সিভ ব্লক তাদের একদম স্তব্ধ করে দিয়েছিল। যে আক্রমণ ভাগ 6 ম্যাচে 16 গোলের বন্যা বইয়েছিল, সেমিফাইনালে তৈরি করল মাত্র 0.3 এক্সজি। এটাই ফ্রান্সের পতনের আসল কারণ। কৌশল, পরিসংখ্যান কিংবা আক্রমণ ভাগ, সবকিছুর শেষে ফুটবল খেলাটা স্নায়ুর লড়াই, আর সেই মানসিক ও শারীরিক দ্বৈরথেই ফ্রান্স পুরোপুরি নাস্তানাবুদ হয়েছিল। ফেভারিটের চাপ, রাবিওর হলুদ কার্ড, চুয়ামেনির ফিটনেস, ফ্রান্সের স্নায়ুযুদ্ধে হার,
দেশম স্বীকার করেছিলেন তার দল শারীরিকভাবে এক ধাপ পিছিয়ে ছিল। রাবিও ম্যাচের ৮তম মিনিটে হলুদ কার্ড দেখে নিজের আক্রমণাত্মক খেলা থামাতে বাধ্য হন। চুয়ামেনি হ্যামস্ট্রিং ইনজুরি থেকে ফিরে ছন্দ ও স্ট্যামিনা হারিয়ে ফেলেছিলেন। স্পেনের বিপক্ষে ফ্রান্সের ডিফেন্সিভ লাইন ব্রেকিং নির্ভরতা থাকলেও স্প্যানিশদের উচ্চ তীব্রতার প্রেসিংয়ে তা পুরোপুরি অকার্যকর হয়ে যায়। সবচেয়ে বড় কথা, ফ্রান্স মাত্র ২টি বড় ভুল করেছিল, আর স্পেন সেটাই ২টি গোলে রূপান্তরিত করেছিল। এয়ারিয়াল ডুয়েলের পরিসংখ্যানও ফ্রান্সের ফিজিক্যাল দুর্বলতা প্রমাণ করেছে। স্পেন সেখানে জিতেছে ১৭-৭ ব্যবধানে। ২টি ভুল, ২টি গোল। ফ্রান্সের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার জন্য এটুকুই যথেষ্ট ছিল। ফ্রান্সের এই ব্যর্থতার গল্প কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে যদি না আমরা মুদ্রার ওপিঠ অর্থাৎ স্পেনের সেই অতিমানবীয় ও মাস্টার ক্লাস পরিকল্পনার দিকে না তাকাই। স্পেন কেন ফ্রান্সকে এত সহজেই নাস্তানাবুদ করলো? ফ্রান্সের ব্যর্থতার পেছনে আছে স্পেনের অসাধারণ পরিকল্পনা, যা ফাইনালের পথ খুলে দিল। স্পেনের সাফল্যের চাবিকাঠি ছিল মিডফিল্ডের নিখুঁত নিয়ন্ত্রণ ও প্রেসিং ইঞ্জিনিয়ারিং। রদ্রি, পেদ্রি ও অলমোতোরই বল দখলে রেখে ফ্রান্সের আক্রমণকে সম্পূর্ণ স্তব্ধ করে দেয়। রক্ষণে পাও কুবার্সি ও লাপোর্তে এমবাপ্পেকে কোনো স্পেসই দেননি। তিনি পুরো ম্যাচ মাত্র 3টি ড্রিবল সম্পন্ন করতে পেরেছিলেন। স্পেন বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে একটি আসরের 6টি ক্লিনশিট রেখেছে। তাদের অপরাজিত ধারা এখন ইতালির ঐতিহাসিক 37 ম্যাচের রেকর্ডের সমান। এটি ছিল টানা তৃতীয় বড় টুর্নামেন্ট যেখানে স্পেন নকআউটে ফ্রান্সকে বিদায় করলো। স্পেন খেলেছে সিস্টেমের ফুটবল, ফ্রান্স খেলেছে তারকা নির্ভর ফুটবল, আর দিন শেষে সিস্টেমেরই জয় হলো। ফ্রান্সের এই হার ছিল তাদের কৌশলগত অনমনীয়তা, মিডফিল্ডের সংখ্যালঘুত্ব ও তারকাদের ব্যর্থতার এক করুণ সমষ্টি। দেশম বলেছিলেন, স্পেন খুব শক্তিশালী দল এবং তারা আজ রাতে তা প্রমাণ করেছে। অন্যদিকে স্পেন প্রমাণ করেছে ব্যক্তিগত তারকা নয়, নিখুঁত সিস্টেম ও কৌশলগত প্রস্তুতি বড় মঞ্চে ম্যাচ জেতায়। আপনার কি মনে হয়, দেশমের অহংকার নাকি স্পেনের মাস্টার ক্লাস? ফ্রান্সের পতনের আসল কারণ কি? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।